আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ৫ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী কী ছিল? সিন্ধু। ২ পরবর্তী বৈদিক সমাজে সবথেকে খারাপ প্রভাব পড়েছিল শূদ্রদের ওপর। ৩ রাজস্থানের ভরতপুর ছিল একটি বিখ্যাত মেগালিথ কেন্দ্র। ৪ জৈন ধর্ম অনুযায়ী মোট তীর্থঙ্কর ছিলেন ২৪ জন। ৫ মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের একটি মিল হলো, তারা দুজনেই ধর্ম প্রচারের জন্য নগরে যেতেন। ৬ অশোকের শাসনকাল ছিল প্রায় ৪ দশক। ৭ শুঙ্গদের একজন প্রধান শাসক ছিলেন অগ্নিমিত্র। ৮ দিনার ও সুবর্ণ হলো স্বর্ণমুদ্রা। ৯ বারাণসী ও মথুরা বিখ্যাত ছিল দামি কাপড় তৈরির জন্য। ১০ মহাভাষ্য নামক ব্যাকরণ বইটির লেখক হলেন পতঞ্জলি। ১১ মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা শূদ্রক। ১২ ব্রহ্মগুপ্তের লেখা একটি বই ব্রহ্ম সিদ্ধান্ত। ১৩ মিশরের শাসক টলেমি ডায়োনিসিয়াসকে দূত হিসাবে পাঠিয়েছিলেন মৌর্যদের কাছে। ১৪ পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল ভৃগু কচ্ছ। ২ এর আয়তে আছে রত্নিন কাদের বলা হতো? লিখবে ঋগ্বেদের যুগে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদেরকে রত্নিন বলা হতো। ২ দিয়েছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি? অসমক। ৩ বলেছে কোন গুপ্ত শাসকের সময় থেকে গুপ্তাব্দ গোনা শুরু হয়? প্রথম চন্দ্রগুপ্ত। ৪ হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। ৫ দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ বেশি হতো? তুলোর। ৬ তামিল সাহিত্যের একটি মহাকাব্যের নাম মণিমেখলাই। ৭ মৌর্য শিল্প মূলত কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল? শাসকদের। ৮ পার্সিপোলিস নগরী কে ধ্বংস করেছিলেন? গ্রিক শাসক আলেকজান্ডার। ৩ আছে বেবানান শব্দ খুঁজে বের করো। আইতে হবে সমাবর্তন। ২ হবে পাবা। ৩ মেগাস্থেনিস। ৪ মাদুর। ৫ হবে অমরকোষ। ৪ দিয়েছে স্তম্ভ মেলানো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। ৪ আই দেওঘর হবে সি। দশাবতার মন্দির। ২ আছে চরক সংহিতা চিকিৎসা শাস্ত্র। ৩ হচ্ছে আইহোল প্রশস্তি রবি কীর্তি। ৪ সেলুকাস নিকেটার হবে আলেকজান্ডার সেনাপতি। ৫ এর আয়তে আছে বেদের অপর নাম শ্রুতি কেন? আর বৈদিক যুগের দুজন উল্লেখযোগ্য দেবীর নাম লেখো। উল্লেখযোগ্য এটা বলেছে বেদের অপর নাম শ্রুতি কেন, এখানে লিখবে বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আর এক নাম হলো শ্রুতি। আর বৈদিক যুগে উল্লেখযোগ্য দেবী হচ্ছে উষা, সরস্বতী, অদিতি, পৃথিবী। এগুলো প্রভৃতি ছিলেন, এই যে উষা, সরস্বতী, অদিতি, পৃথিবী এগুলি ছিলেন উল্লেখযোগ্য দেবী। তো এখানে দুজন দেবীর নাম বলতে বলেছে, লিখে দেবে। ২ আছে দ্বাদশ অঙ্গ কি? এইখান থেকে লিখবে যে গোড়ার দিকে জৈন ধর্ম মগধ, বিদেহ, কৌশল এবং অঙ্গরাজ্যের মধ্যে জনপ্রিয় ছিল। মৌর্য যুগে জৈনদের প্রভাব বাড়তে থাকে। জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন হয়ে যান। পরে ওড়িশা থেকে মথুরা পর্যন্ত জৈন ধর্ম ছড়িয়ে পড়েছিল। জৈন ধর্মের মূল উপদেশগুলি ১২টা ভাগে সাজানো হয়েছিল, এই ভাগগুলিকে অঙ্গ বলা হয়। তাহলে এখান থেকে বলবে যে জৈন ধর্মের মূল উপদেশগুলি ১২টি ভাগে সাজানো হয়েছিল, এই ভাগগুলিকে অঙ্গ বলা হয়। সংখ্যায় ১২টি বলে অঙ্কগুলিকে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ। তাহলে দ্বাদশ অঙ্গ হচ্ছে জৈন ধর্মের মূল ১২টা উপদেশ, তাদেরকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। এক একটা ভাগকে অঙ্গ বলা হয়, সংখ্যায় ১২টি বলে দ্বাদশ অঙ্গ বলা হয়। ৩ বলেছে সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? আর তার আমলে কোন কোন অঞ্চলে সাতবাহন শাসন ছিল? সাতবাহন বংশের প্রথম শাসক শিমুক। তার শিমুকের সময় প্রতিষ্ঠান ও নানাঘাট অঞ্চলে সাতবাহন শাসন ছিল। তাহলে সাতবাহন বংশের প্রথম শাসক হচ্ছে শিমুক। আর কোন কোন অঞ্চলে তার সাতবাহন শাসন ছিল? প্রতিষ্ঠান এবং নানাঘাট। ৪ দিয়েছে মৌর্য আমলে পুরুষ ও নারীরা কী ধরনের পোশাক ব্যবহার করতেন? এইখান থেকে এতটা বলবে, লিখবে মৌর্য আমলে পুরুষেরা অনেকটা আজকে ধুতি চাদরের মতো পোশাক পরতেন, মহিলারা পোশাকের ওপর চাদর বা ওড়না ব্যবহার করতেন। ধনী ও রাজপরিবারের নারী পুরুষ দামি পোশাক পরতেন। সুতির কাপড়ের চাহিদা সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ছিল। পশম ও রেশমের কাপড়ের ব্যবহার ছিল বলেও জানা যায়। পুরুষেরা অনেকেই মাথায় পাগড়ি পরতেন, দামি পাথর ও সোনার গয়না পরতেন ধনীরা। ৫ দিয়েছে কুষাণ আমলে ধনী মানুষদের অবসর কাটানোর উপায় কী ছিল? এখানে বলেছে মৌর্য আমলের মতো এই সময় মানে কুষাণ আমলে অবসর কাটানোর নানা উপায় ছিল। নাচ, গান, অভিনয় প্রচলন ছিল বলে জানা যায়। পাশাপাশি জাদুর খেলা ও নানা রকম দড়ির কসরত সাধারণ মানুষকে আনন্দ দিত। পাশা খেলা,
শিকার, রথের দৌড়, কুস্তি প্রভৃতি ছিল ধনী মানুষদের অবসর কাটানোর উপায়। বড় বড় উৎসবে সমস্ত মানুষের মধ্যে বিনা পয়সায় খাবার ও পানীয় বিলি করা হতো। 6 দিয়েছে অগ্রহার ব্যবস্থা কি? লিখবে গুপ্ত আমলে বাংলায় পাওয়া তাম্রলেখগুলিতে জমি কেনাবেচার কথা জানা যায়। বহু ক্ষেত্রে একটি জমি প্রথমে কেনা হতো, তারপরে ওই জমি ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। ওই দান করা জমিগুলি সাধারণত করের আওতায় পড়তো না। গুপ্ত আর গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে এই জমি দানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। 7 দিয়েছে গুহাবাস কি? গুহাবাস কি? লিখবে গুহাবাস ছিল মূলত সন্ন্যাসীদের বাসস্থান। গুহাবাস কৃত্রিমভাবে বানানো হতো। প্রথমে পাহাড় কেটে গুহা তৈরি করা হতো। সেই গুহাগুলোর ভিতরে মানুষ বাস করত বলে এগুলিকে গুহাবাস বলা হয়। সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটগণ অনেক গুহাবাস তৈরি করেছিলেন। এই গুহাবাসগুলিতে আজীবক সন্ন্যাসীরা বসবাস করত। 8 বলেছে কুষাণরা কোন কোন দেবতার উপাসনা করতেন আর তাদের মুদ্রায় কোন কোন দেবীর মূর্তি খোদিত ছিল? কুষাণরা শিব, বিষ্ণু আর বুদ্ধের উপাসনা করতেন আর কুষাণদের মুদ্রায় গ্রিক, রোমান ও ভারতীয় বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদিত ছিল। 6 দাগে আসি। 6 দাগে যে কোনো 4-5টা বাক্যের মধ্যে উত্তর 5টা করতে হবে, 3 নাম্বার এগুলো। আইতে দিয়েছে পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক সম্বন্ধে কি জানা যায়? লিখবে পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলে উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসাবে মেনে নিতে। মেয়েদেরও যে উপনয়ন হতো তারও বেশ কিছু প্রমাণ দেখা যায়। গুরুর কাছে থেকে ছাত্ররা শিক্ষা লাভ করত। সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম ছাত্রদের করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর উপরে। অথবাতে আছে বৌদ্ধ ধর্মে ত্রিপিটক বা ত্রিপিটক কি? বৌদ্ধ ধর্মে ত্রিপিটক বা ত্রিপিটক প্রধান গ্রন্থ সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক, এই 3টি ভাগ নিয়ে হচ্ছে ত্রিপিটক। পিটক কথার মানে হলো ঝুড়ি। 3টি সংকলনকে 3টি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সূত্রপিটক হলো গৌতম বুদ্ধ এবং তার প্রধান শিষ্যদের উপদেশগুলির সংকলন। বিনয় পিটকে বৌদ্ধ সংঘের ও বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মগুলি আছে। অভিধর্ম পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। এগুলো সবই পালি ভাষায় লেখা। গৌতম বুদ্ধের মৃত্যুর পর রাজগৃহে বৌদ্ধদের প্রথম সভা হয়েছিল। জানা যায় যে সেখানে ত্রিপিটকের সংকলনগুলি তৈরি হয়। গল্প আছে যে বুদ্ধের মৃত্যুর পর তার শিষ্যরা দুঃখে কাতর হয়ে পড়েছিলেন। তখন সুভদ্র নামে একজন শিষ্য বলেন, এবারে আমরা নিজেদের ইচ্ছা মতো চলতে পারবো, সবসময় বুদ্ধের কথা মতো চলতে হবে না। বুদ্ধের আর এক শিষ্য ছিলেন মহাকাশ্যপ। তিনি সুভদ্রের কথা শুনে ভাবলেন, এখনই বৌদ্ধ ধর্মের নিয়মগুলি সংকলন করতে হবে, নয়তো সবাই নিজেদের ইচ্ছা মতো চলবে, তাতে বৌদ্ধ ধর্মের ক্ষতি হবে। সেই মতো মহাকাশ্যপ রাজগৃহে সভা ডাকলেন। সেই সভায় প্রথম 2টি পিটক সংকলন করা হলো। 2 আছে সাম্রাজ্য বলতে কি বোঝায় আর সম্রাট কথার অর্থ কি? লিখবে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। একটি রাজ্যে কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটা সাম্রাজ্যে কয়েক লক্ষ জনগণ থাকবে। অনেকগুলি রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকারই হচ্ছে সাম্রাজ্য। আর সম্রাট মানে বড় রাজা। অথবাতে আছে মৌর্যদের সেনাবাহিনীর পরিচয় দাও। এইখান থেকে এতটা লিখবে, সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের সেনাবাহিনীর দরকার ছিল। সেনাবাহিনীর ওপরে সম্রাটের ক্ষমতা ছিল চূড়ান্ত। জানা যায় যে মৌর্যদের সেনাবাহিনী ছিল বিরাট। ঘোড়া, রথ, হাতি, নৌকা প্রভৃতির ব্যবহার ছিল সেনাবাহিনীতে। সঙ্গে ছিল পদাতিক সেনা, যারা পায়ে হেঁটে যুদ্ধ করত। 3 বলেছে প্রথম নগরায়ণ মানে হরপ্পা, দ্বিতীয় নগরায়ণ মহাজনপদের মধ্যে কোন ধরনের পার্থক্য তোমার চোখে পড়ে? প্রথম নগরায়ণ এবং দ্বিতীয় নগরায়ণ এলাকা হচ্ছে, প্রথম নগরায়ণ হয়েছিল মূলত পশ্চিম ভারতে, বিশেষত সিন্ধু নদের উপত্যকায়। আর দ্বিতীয় নগরায়ণ হয়েছিল মূলত উত্তর ভারতে, গঙ্গা নদীর উপত্যকায়। প্রথম নগরায়ণের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 3000 অব্দ নাগাদ আর দ্বিতীয় নগরায়ণ হয়েছিল খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ। প্রথম নগরায়ণের নগরগুলি ছিল পোড়া এবং রোদে শুকনো ইট দিয়ে তৈরি, আর দ্বিতীয় নগরায়ণের নগরগুলি পাথর, মাটি এবং ইট দিয়ে তৈরি ছিল। অথবাতে আছে সুয়ানজাং ভারতের প্রকৃতির কিরকম বর্ণনা দিয়েছেন? সুয়ানজাংয়ের লেখায় ভারতবর্ষ ইন্তু নামে পরিচিত হয়েছে। তার মতে ইন্তুর লোকেরা নিজেদের দেশকে বিভিন্ন নামে ডাকে। দেশটির 5টি ভাগ, উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম, মধ্য। ইন্তুতে 80টি রাজ্য আছে।
প্রতিটি রাজ্যের নিজস্ব রাজা থাকলেও তারা বড় সম্রাটের অনুগত ছিল। সুয়ানজাং ইন্তুকে মূলত গরমের দেশ বলেছেন, সেখানে নিয়মিত বৃষ্টি হয়। উত্তর ও পূর্ব অঞ্চলের মাটি খুবই উর্বর, দক্ষিণ অঞ্চল বনে ঢাকা। পশ্চিম অঞ্চলের মাটি পাথুরে ও অনুর্বর। ধান ও গম প্রধান কৃষিজ ফসল। জনগণের মধ্যে জাতিভেদ ছিল। শহরের বাড়িগুলি ইট ও টালি দিয়ে তৈরি হতো। বাড়ির বারান্দা তৈরি করা হতো কাঠ দিয়ে। গ্রামের বাড়িগুলির দেয়ালও মেঝে ছিল মাটি। নানা রকম দামি ধাতু ও পাথরের ব্যবসা চলত। শাসকরা জনগণের সুযোগ সুবিধার কথা মাথায় রাখতেন। তো এখানে বলেছে যে তোমার প্রকৃতির কীরকম বর্ণনা দিয়েছেন, তো এইখান থেকে এতটা লিখে দেবে যে সুয়ানজাং ইন্তু ভারতবর্ষকে ইন্তু নামে পরিচিত হয়েছে সুয়ানজাংয়ের লেখায়। আর সুয়ানজাং ইন্তুকে মূলত গরমের দেশ বলেছেন। নিয়মিত বৃষ্টি হয়। উত্তর ও পূর্ব অঞ্চলের মাটি খুব উর্বর, দক্ষিণ অঞ্চল বনে ঢাকা। পশ্চিম অঞ্চলের মাটি পাথুরে আর অনুর্বর। ধান ও গম প্রধান কৃষিজ ফসল। জনগণের মধ্যে জাতিভেদ ছিল। এই পর্যন্ত লিখবে। 4 দিয়েছে শিক্ষাকেন্দ্র হিসাবে তক্ষশিলার বিখ্যাত হয়ে ওঠার কারণ কি? লিখবে গন্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। গ্রিক, পারসিক, কুষাণ সহ নানা বিদেশি শক্তি নানা সময়ে তক্ষশিলা দখল করে, ফলে সেখানে নানা দেশের মানুষ ও পণ্ডিত লোকের আনাগোনা ছিল। বৌদ্ধ ধর্ম তক্ষশিলায় জনপ্রিয় হয়ে উঠেছিল। ধীরে ধীরে শিক্ষা কেন্দ্র হিসাবে তক্ষশিলা বিখ্যাত হয়ে ওঠে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা তক্ষশিলায় যেত উচ্চশিক্ষার জন্য। 16 থেকে 20 বছর বয়সের ছাত্ররা সেখানে ভর্তি হতে পারত। ধর্ম বা বর্ণ নয়, বরং যোগ্যতা যাচাই করেই ছাত্রদের নেওয়া হতো। মোটামুটি 8 বছর তারা সেখানে লেখাপড়া করত। রাজা ও ব্যবসায়ীরা এই মহাবিহার চালানোর জন্য টাকা পয়সা বা জমি দান করতেন। এখানে পরীক্ষা পদ্ধতি ছিল বেশ সহজ। মনে হয় লিখিত পরীক্ষার ব্যবস্থা ছিল না, তবে লেখাপড়ার মান ছিল বেশ ভালো। এই মহাবিহারের কয়েকজন বিখ্যাত ছাত্র ছিলেন জীবক, পাণিনি এবং চাণক্য। অথবাতে বলেছে তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন? এইটা লিখবে। তামিল ভাষার সঙ্গম শব্দের অর্থ হচ্ছে সম্মেলন বা এক জায়গায় জড়ো হওয়া। দক্ষিণ ভারতের মাদুরাই নগরীতে 3টি তামিল সাহিত্য সম্মেলন হয়েছিল। এর ফলে তামিল সাহিত্যের বিকাশ হয়েছিল, তাই তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়। 5 দিয়েছে প্রাচীন ভারতের উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার কী ভূমিকা ছিল বলে তোমার মনে হয়? এই উত্তরটা লিখবে। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলে যোগাযোগ বিভিন্নভাবে ঘটলেও পড়াশোনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পড়াশোনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ। বিভিন্ন অঞ্চল থেকে পড়াশোনার জন্য যারা ভারতে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ফাসিয়ান এবং সুয়ানজাং। ফাসিয়ান 399 খ্রিস্টাব্দে 5 জন সন্ন্যাসী সহ তিনি ভারতে আসেন। ভারতের বহু অঞ্চলে ঘুরে তিনি পাটলিপুত্র বৌদ্ধ ধর্ম আর সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন। সুয়ানজাং 630 খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনার জন্য ভারতে আসেন সুয়ানজাং। তিনি ভারতের বিভিন্ন অঞ্চল ঘোরেন এবং নালন্দা মহাবিহারের পণ্ডিত শিলভদ্রের কাছে পড়াশোনা করেন। তাছাড়া ভারত থেকে পড়াশোনার জন্য চীনে গিয়েছিলেন পণ্ডিত পরমার্থ কুমারজি প্রমুখ পণ্ডিত। অথবাতে আছে টিকার লেখক গান্ধার শিল্প। লিখবে গন্ধার প্রদেশে নানা কারণে বিভিন্ন জাতির মেলামেশার সুযোগ ছিল। সেই মেলামেশার ছাপ ওই অঞ্চলের শিল্পেও পড়েছিল। বৌদ্ধ ধর্মকে ঘিরে গন্ধার শিল্প গড়ে উঠেছিল। আগে বুদ্ধের মূর্তি বানানো আর পূজা করা নিষিদ্ধ ছিল। গন্ধারের শিল্পীরা নতুন ধরনের বুদ্ধ মূর্তি তৈরি করেন। নাক টিকালো, টানা ভুরু এবং আধবোঝা চোখ হচ্ছে মূর্তিগুলির বৈশিষ্ট্য। মূর্তির পায়ের জুতোগুলো রোমান জুতোর মতো দেখতে হতো। সোনালি রঙের ব্যবহারও মূর্তিগুলিতে দেখা যায়। সব মিলিয়ে গন্ধার শিল্পে গ্রিক ও রোমান শিল্পের ছাপ দেখা যায়। যদিও গন্ধার মূর্তিগুলির পিছনে ভাবনা চিন্তা ছিল ভারতীয় রীতির, পাশাপাশি ইরানীয় আর মধ্য এশীয় শিল্পে ছাপও গন্ধার শিল্পে পড়েছিল। গন্ধার অঞ্চলের ভৌগোলিক অবস্থার কারণে নানা শিল্পের প্রভাব সেখানে মিলেমিশে গিয়েছিল। 7 আয়তে আসি। 7 আয়তে বলেছে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। গুপ্ত সাম্রাজ্যের পর খ্রিস্টীয় 7ম শতকের বড় সাম্রাজ্য দেখা যায়নি। পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন সাম্রাজ্য গড়ার উদ্যোগ নিয়েছিলেন। গোড়ায় পুষ্যভূতিরা থানেশ্বর বা থানেশ্বর শাসক ছিলেন। প্রভাকর বর্ধনের সময় থেকে পুষ্যভূতিদের ক্ষমতা বাড়তে থাকে। 605 খ্রিস্টাব্দ নাগাদ প্রভাকর বর্ধন মারা যান। তখন তার বড় ছেলে রাজ্যবর্ধন শাসনের দায়িত্ব পান। এদিকে কনৌজ মালবদ্বন্দ্বে কনৌজের রাজা গ্রহবর্মা মারা যান। তার সঙ্গে প্রভাকর বর্ধনের মেয়ে রাজশ্রীর বিয়ে হয়েছিল। রাজ্যবর্ধন তখন মালবের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। মালবের রাজা দেবগুপ্তের সহযোগী গৌড়ের রাজা শশাঙ্কের হাতে রাজ্যবর্ধন মারা যান। তখন হর্ষ কনৌজ আর স্থানেশ্বর দুয়েরই ভার নেন। 606 খ্রিস্টাব্দে হর্ষের সিংহাসনে বসার পর থেকে হর্ষাব্দ গোনা শুরু হয়।
হর্ষবর্ধনের সঙ্গে সেই সময়ের অনেকগুলি রাজশক্তির সংঘাত হয়েছিল। মগধ জয় করে হর্ষ মগধরাজ উপাধি নিয়েছিলেন। শশাঙ্কের সঙ্গে হর্ষের বিরোধ ছিল অনেক দিনের, কিন্তু শশাঙ্ককে কখনোই হর্ষ সরাসরি হারাতে পারেননি। চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর সঙ্গেও হর্ষের সংঘাত হয়েছিল। পশ্চিম উপকূলের বাণিজ্যিক বন্দরের দখলের চেষ্টা দুজনেই করেছিলেন, তবে যুদ্ধের ফলাফল হর্ষের বিপক্ষে গেছিল। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন। তাতে স্পষ্ট বলা হয়েছে যুদ্ধে হর্ষের হর্ষ বা আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। অনেক সামরিক অভিযান করলেও হর্ষের সব অভিযান সফল হয়নি। হর্ষকে সকলোত্তর পথনাথ বা উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে, কিন্তু আদতে সমস্ত উত্তর ভারতে হর্ষের শাসন ছিল বলে মনে হয় না। তবে উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসাবে হর্ষবর্ধনই সবথেকে বিখ্যাত। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। শাসন ব্যবস্থার প্রধান ব্যক্তি ছিলেন হর্ষবর্ধন নিজে। তাকে সাহায্য করত মন্ত্রী পরিষদ। এছাড়াও অমাত্যদের হাতে রাজের কাজের দায়িত্ব থাকত। টানা যুদ্ধ করে চলার কারণে হর্ষের সেনাবাহিনীও ছিল বিরাট। এই সমস্ত শাসন কাজের জন্য দরকারি সম্পদাস্ত কর থেকে জমিতে উৎপাদিত ফসলের 1/6 কর নেওয়া হতো। তাছাড়া বণিকদের থেকে কর আদায় করা হতো। ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমি দান করা হতো। প্রাদেশিক শাসনের ক্ষেত্রে গুপ্ত শাসনের কাঠামোই হর্ষের আমলেও দেখা যায়। সম্ভবত শাসনের কাজ চালানোর জন্য মন্ত্রীদের নিয়ে গড়ে ওঠা একটা পরিষদ তাকে সাহায্য করত। দূরের প্রদেশগুলি শাসন করতেন সামন্ত রাজা বা রাজার কোনো প্রতিনিধি। প্রতিটি প্রদেশ বা ভুক্তি কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। শাসন ব্যবস্থার সবচাইতে নিচে ছিল গ্রামগুলি। হর্ষের মৃত্যুর পর পুষ্যভূতি শাসন লোপ পায়। বিভিন্ন ছোট ছোট শাসকরা হর্ষের অধীনের বিভিন্ন এলাকা দখল করে নেয়। অথবাতে আছে কলিঙ্গ যুদ্ধের সঙ্গে অশোকের ধর্মের কি সম্পর্ক, ধর্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল। লিখবে সম্রাট অশোক যুদ্ধে কলিঙ্গ রাজ্যকে হারিয়ে দিয়েছিলেন। সেই যুদ্ধে প্রায় 1 লক্ষ লোক মারা গিয়েছিল, যা দেখে অশোক শোকে বিহ্বল হয়ে পড়েন এবং চিরকালের জন্য যুদ্ধ করা ছেড়ে দেন। তিনি হিংসার বদলে শান্তি নীতি গ্রহণ করেন এবং সাম্রাজ্যের সব জায়গায় ধর্মের কথা প্রচার করেন। তার ধর্মের প্রভাবে সম্রাট অশোক যুদ্ধনীতি ত্যাগ করে শান্তিনীতি প্রচার করেছিলেন 1, আর 2 অশোক জনকল্যাণে মন দেন এবং এই উদ্দেশ্যে মহামাত্র নামের কর্মচারী নিয়োগ করেন। 2 বলেছে ফার্সিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আমরা কি জানতে পারি। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফার্সিয়ান চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। তার লেখায় উপমহাদেশের মানুষ ও সমাজ বিষয়ে নানান কথা পাওয়া যায়, তবে তার লেখায় কোথাও দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা বলেননি তিনি। ফার্সিয়ান লিখেছেন উপমহাদেশে অনেকগুলি নগর ছিল। মধ্য দেশের নগরগুলি ছিল উন্নত, সেখানে জনগণ সুখে বাস করত, তবে চণ্ডালরা নগরের বাইরে থাকতো বলে তিনি জানিয়েছেন। যারা দুষ্ট প্রকৃতির লোক তাদেরকেই চণ্ডাল বলা হতো। এদেশের লোকেরা অতিথিদের যত্ন করত, বিদেশিদের যাতে কোনো কষ্ট না হয় তার দিকেও তারা খেয়াল রাখত। পাটলিপুত্র ছিল দেশের সেরা নগর, সেখানকার লোকেরা ছিল সুখী আর সম্পদশালী। ধনী বৈশ্যরা নগরের বিভিন্ন স্থানে দাতব্য চিকিৎসার ব্যবস্থা করে দিতে। বিনামূল্যে সেখান থেকে ওষুধ দেওয়া হতো। গরিবদের খাওয়ার এবং থাকার ব্যবস্থা সেখানে ছিল। অথবাতে আছে খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কালে বা কুষাণ আমলে সমাজ ও অর্থনীতিতে যে পরিবর্তন দেখা যায় তার পরিচয় দাও। লিখবে মধ্য এশিয়ার কয়েকটি যাযাবর গোষ্ঠী ভারত উপমহাদেশে প্রবেশ করেছিল। এই গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম ছিল কুষাণরা। ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুর কথফিসেস। কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম কনিষ্ক। কুষাণ আমলে ভারতের অর্থনীতির অনেক বদল ঘটেছিল। কৃষি কুষাণ আমলে ভারতের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি ছিল কৃষি। ধান, গম, যব, কার্পাস, আখ ছিল প্রধান ফসল। দাক্ষিণাত্যে কালো মাটিতে তুলো চাষ ও কেরালায় গোলমরিচের চাষ ছিল বিখ্যাত। কৃষিকাজে লাঙল, কোদাল, দা প্রভৃতি ব্যবহার হতো। সাম্রাজ্যের অধিকাংশ জমির ওপর ব্যক্তির মালিকানা ছিল। কারিগরি শিল্পের জন্য কুষাণ আমলের খ্যাতি ছিল। এই সময় জলসেচের কাজে বড় কূপ বা জলাশয় থেকে জল তোলার জন্য ঘাট লাগানো চাকার ব্যবহার করা হতো। এই সময় বারাণসী ও মথুরায় দামি কাপড় তৈরি হতো। বাংলার সুতির কাপড়, মসলিনের কদর ছিল খুব বেশি। ব্যবসা বাণিজ্য কুষাণ আমলে ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটেছিল। বাণিজ্যের জন্য জলপথ আর স্থলপথ দুটোই ব্যবহার করা হতো। বিদেশের বাজারে ভারতের মসলিন এবং অন্যান্য কাপড়ের খুব চাহিদা ছিল। তাছাড়া বিদেশের বাজারে বিক্রি হতো ভারতের হিরে, বৈদুর্যমণি মুক্ত, মশলা প্রভৃতি। ভারতে আমদানি দ্রব্যের প্রধান ছিল চীনের রেশম ও কাঁচের জিনিসপত্র। আর বইতে আছে, বই থেকেও তোমরা বলতে পারো, সেটা আছে বইয়ের 102 পাতাতে।
এই যে অর্থনীতি এবং সমাজের নিরিখে 500 বছরে বেশ কিছু বদল লক্ষ্য করা যায়। বিন্ধ্য পর্বতের দক্ষিণে কৃষিকাজ ছড়িয়ে পড়েছিল। এই সময় উত্তর ভারতে আগের মতোই কৃষি ছিল প্রধান জীবিকা। ধান, গম, যব, আখ, কার্পাস ছিল প্রধান ফসল। দাক্ষিণাত্যে কালো মাটিতে তুলো চাষ বেশি হতো। কেরালায় গোলমরিচের ফল বিখ্যাত। কৃষিকাজে নানা রকম উপকরণের ব্যবহার এই সময় দেখা যায়। মাটি খুঁড়ে লোহার লাঙল, কোদাল, কুঠার, দা প্রভৃতি পাওয়া গেছে। এই সময় সমস্ত জমির উপর সম্রাটের মালিকানা ছিল না, বরং অনেক জমিরই মালিক ছিলেন নির্দিষ্ট ব্যক্তি। আর এই 500 বছর উপমহাদেশের ভিতরে ও বাইরে বাণিজ্যের বিকাশ দেখা যায়। বাণিজ্যের উন্নতিতে জলপথ ও স্থলপথগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিদেশের বাজারে উপমহাদেশে মসলিন আর অন্যান্য কাপড়ের চাহিদা ছিল। তাছাড়া হিরে, বৈদুর্য, মুক্তো, মশলার কদর ছিল বিদেশের বাজারে ছিল। চীনের রেশম ছিল আমদানি দ্রব্যের মধ্যে প্রধান। কাঁচের তৈরি জিনিসপত্র বিদেশ থেকে আমদানি করা হতো। এই আমলে কারিগরি শিল্প আর পেশার বৈচিত্র্য অনেক বেড়েছিল। বারাণসী ও মথুরা দামি কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড়, মসলিনের কদর ছিল। এই আমলে বর্ণাশ্রম আর চতুরাশ্রম প্রথা ছিল কঠোর। পশ্চিম আর মধ্য এশিয়া থেকে অনেক গোষ্ঠী এই সময় ভারতীয় উপমহাদেশে এসেছিল। ধীরে ধীরে এদের অনেকেই ভারতীয় সমাজে মিশে যায়। মৌর্য আমলের মতো এই সময় অবসর কাটানোর নানান উপায় ছিল। নাচ, গান, অভিনয়ের প্রচলন ছিল বলে জানা যায়। পাশাপাশি জাদুর খেলা ও নানা রকম দড়ির কসরত সাধারণ মানুষকে আনন্দ দিত। পাশা খেলা, শিকার, রথের দৌড়, কুস্তি প্রভৃতি ছিল ধনী মানুষদের অবসর কাটানোর উপায়। বড় বড় উৎসবে সমস্ত মানুষের মধ্যে বিনা পয়সায় খাবার ও পানীয় বিলি করা হতো। সমাজ জীবনের ভিত্তি ছিল পরিবার। বাবা ছিলেন পরিবারের প্রধান। দক্ষিণ ভারতে অবশ্য কিছু ক্ষেত্রে মায়ের নাম সন্তানের নামের সঙ্গে যুক্ত হতো। সাতবাহন শাসকদের অনেকের নামই তার প্রমাণ। কিন্তু সমাজে নারীর অবস্থান ছিল পুরুষের নিচে। পরিবারে মেয়ের বদলে ছেলে জন্মালে আনন্দ বেশি হতো। শিক্ষাক্ষেত্রে মেয়েরা পিছিয়ে ছিল। অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া কথা বলা হতো। তো যেটা তোমাদের ভালো লাগবে লিখবে। দুই আছে গুপ্ত আমলে শিল্পচর্চা সম্পর্কে আলোচনা করো। গুপ্ত আমল ও শিল্পচর্চার সঙ্গে ধর্মীয় ধ্যান ধারণার যোগাযোগ দেখা যায়। পাথরের পাশাপাশি পোড়ামাটির ব্যবহার এই সময় ভাস্কর্যে লক্ষ্য করা যায়। স্তূপ ও চৈত্য বানানো গুপ্ত আমলেও চালু ছিল। সারনাথের ধামেক স্তূপ প্রথমে ইট দিয়ে বানানো হয়েছিল। এই আমলে তার উপরে পাথরের আস্তরণ দেওয়া হয়। গুপ্ত আমলে প্রথম স্থাপত্য হিসাবে মন্দির বানানো শুরু হয়। মন্দির কখনো ইট, কখনো পাথর দিয়ে তৈরি হতো। এই আমলের মন্দিরগুলির মধ্যে দেওঘরের দশাবতার মন্দির বিখ্যাত। পাশাপাশি পাহাড় ও পাথর কেটে মন্দির তৈরির চল ছিল। পল্লব আমলে মহাবলীপুরমে পাথর কেটে রথের মতো দেখতে মন্দির তৈরি হয়েছিল। গুপ্ত যুগের শিল্পের সঙ্গে ধর্মের যোগাযোগ খুব স্পষ্ট ছিল। এর সাথে এটা বলবে যে গুপ্ত যুগে চিত্রশিল্পের সবথেকে বিখ্যাত উদাহরণ মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলি। বিভিন্ন গাছপালার মানুষের ছবি সেখানে রয়েছে। নানা ধরনের অজন্তা গুহার ছবিগুলিতে দেখা যায় রঙগুলি বিভিন্ন পাথর, মাটি ও গাছগাছড়ার উপাদান দিয়ে তৈরি করা হতো। অজন্তা ছাড়াও ইলোরা এবং বাঘ গুহাতেও বেশ কিছু ছবি পাওয়া গেছে। এর অথবাতে আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো। লিখবে প্রাচীন ভারতীয় উপমহাদেশে সাহিত্য চর্চা লক্ষ্য করা যায়। সে সময় মুখের ভাষা, লেখার ভাষা ছিল আলাদা। প্রাচীন ভারতে ঋগ্বেদের ভাষা ছিল ছন্দস বা ছান্দস। প্রাচীন ভারতীয় উপমহাদেশে সাহিত্য চর্চা ব্যাকরণ গ্রন্থ। পরবর্তী সময়ে নানা অঞ্চলের ভাষা ও তার ব্যবহারকে নিয়মে বাঁধার জন্য পাণিনি ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন। এতে ভাষার নানা নিয়ম ও সংস্কার হয়ে সংস্কৃত ভাষা তৈরি হয়। পালি ও প্রাকৃত সাহিত্য। সাধারণ মানুষের প্রকৃত বা আসল কথা হলো প্রাকৃত, আর ছান্দস থেকে তৈরি হলো পালি ভাষা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে জৈনরা প্রাকৃত ভাষায় আর বৌদ্ধরা পালি ভাষায় সাহিত্য রচনা করে। ধর্মশাস্ত্র আর স্মৃতিশাস্ত্র। প্রাচীন ভারতে ব্রাহ্মণরা ধর্মশাস্ত্র রচনা করে। এতে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি স্মৃতিশাস্ত্র বলে এক ধরনের গ্রন্থ লেখা হয়। এতে রোজকার নানা বিষয় লিপিবদ্ধ হতে দেখা যায়। অন্যান্য সাহিত্য। প্রাচীন ভারতে রাজনীতি বিষয়ে লেখা উল্লেখযোগ্য গ্রন্থটি হল কৌটিল্যের অর্থশাস্ত্র। তাছাড়া গণিত, জ্যোতির্বিদ্যা, গ্রহ নক্ষত্র নিয়েও লেখালেখি হয়। নাটক ও অভিনয় বিষয়ে নানা গ্রন্থ রচিত হতে দেখা যায়। পতঞ্জলি মহাভাষ্য নামে সংস্কৃত ভাষায় গ্রন্থ রচনা করেন। সাতবাহন রাজা হাল রচনা করেন। গাথা সপ্তশতী নামে প্রাকৃত ভাষার কবিতা সংকলন। দক্ষিণ ভারতে তামিল সঙ্গম সাহিত্যের চর্চা শুরু হয়। এই সময় চিকিৎসা বিষয়ক গ্রন্থ চরক সংহিতা, সুশ্রুত সংহিতা রচিত হয়। বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম নামে ঐতিহাসিক ঘটনা নিয়ে দুটি নাটক রচনা করেন। গুপ্ত আমলে দণ্ডী রচনা করেন দশকুমার চরিত।
অমরসিংহ রচনা করেন অমরকোষ নামে বিখ্যাত অভিধান। সম্রাট হর্ষবর্ধন রচনা করেন নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা নামে 3টি নাটক। তামিল সাহিত্য শিল্পাদ্রিকরম ও মণিমেখলাই নামে 2টি মহাকাব্য রচিত হয়।